আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সামনেই তোমাদের পরীক্ষা, তাই না? সেজন্য আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি তোমাদের রিভিশন ক্লাস হিসেবে। আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর 14। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা প্রথমেই তোমাদের চারুপাঠ বইটি হাতের কাছে নাও এবং সাথে কাগজ এবং কলম। ঝটপট লিখে ফেলো পুনরালোচনা 102। জীবনের সামনে আদর্শ হিসেবে গ্রহণ করা যেতে পারে এমন সব ব্যক্তির ব্যক্তিত্ব যা আমাদেরকে বিমোহিত করে। সেই আদর্শ ব্যক্তির বৈশিষ্ট্যকে স্থির ধ্রুবতারার মতোই দূর থেকে লক্ষ্য রেখে আবর্তিত হবে মানুষের জীবন আর প্রতিফলিত করার চেষ্টা করবে তার অম্লান আদর্শ। ব্যক্তির জীবন আদর্শ তাই যেন প্রত্যেকটি মানুষের লক্ষ্যস্থল। নিজেদের জীবনকে আলোকিত করার জন্য সে আদর্শের শিখা জ্বলবে অনির্বাণ। আকাশের উদারতা আর স্বর্গের শান্তি নিয়ে সময় সময় যেসব মহাপুরুষ এবং মহামানবী মর্তের দ্বারে আতিথ্য গ্রহণ করেন এবং জগতের কল্যাণ সাধন করে মানুষের স্মৃতিপটে অক্ষয় চিহ্ন রেখে যান, তাদের মধ্যে অন্যতম যে দুই ব্যক্তিত্ব আমরা আজ তাদের এই জীবন নিয়ে আলোচনা করব। মানুষ মানুষের জন্যে আর জীবন জীবনের জন্যে। এই মহান এই উক্তিটি এদের জীবন গাথা দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুজিব কবিতা থেকে ও মাদার তেরেসা গদ্য থেকে মূল ভাব এবং সৃজনশীল প্রশ্ন উত্তর। আজকের পাঠ শেষে তোমরা যা যা শিখবে তা হলো মুজিব ও মাদার তেরেসা থেকে মূল ভাব ও সৃজনশীল প্রশ্ন লিখন পদ্ধতি সম্পর্কে লিখতে পারবে। মুজিব কবিতাটি লিখেছেন রুকনুজ্জামান খান। প্রথমেই মূল ভাব জানতে হলে আমাদের প্রয়োজন কবিতাটি সুন্দরভাবে পাঠ করে এবং তার সম্পূর্ণ অর্থ বোঝার চেষ্টা করা। তাহলে চলো আমরা কবিতাটি প্রথমে পাঠ করি। সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। এতক্ষণ আমরা কবিতাটি আবৃত্তি করলাম, এখন কবিতাটির মূল ভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মুজিব কবিতায় রুকনুজ্জামান খান মমতা মাখা ভাষায় আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতির কথা তুলে ধরেছেন। অর্থাৎ শেখ মুজিবের অবদান যে কতখানি বিস্তৃত ছিল এবং তিনি এদেশকে মুক্ত করার জন্য, এদেশকে স্বাধীন করার জন্য তিনি যে অবদান রেখে গেছেন, তার ফলশ্রুতিতে এখনো সকলেই তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে অত্যুজ্জ্বল মহিমায় চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিপীড়িত জাতির ভাগ্যাকাশে যখন সীমাহীন দুর্যোগের ঘনঘটা, তখন সাহসী অভিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর সগৌরব আবির্ভাব। অন্ধকার অমানিসার সেই দুঃসময় অতিক্রান্ত করে তিনি জাতিকে দিয়ে গেছেন এক মুক্ত আবাসভূমি, বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাপূর্ণ আসন। তার অকুতোভয় সংগ্রামী চেতনার ফলশ্রুতিতেই বাঙালি জাতি আজ স্বাধীনতার সুমহান মর্যাদায় অধিষ্ঠিত। সমগ্র জাতিকে সুসংগঠিত করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে বঙ্গবন্ধু বিপর্যস্ত জাতির সামনে খুলে দিলেন এক সোনালী উষার স্বর্ণদ্বার। তোমরা সকলেই জানো তিনি এই স্বাধীন দেশের স্থপতি, জাতির পিতা। এই দেশকে ভালোবাসতেন বলেই তিনি সংগ্রাম করেছেন, তাই না? ও জীবনও দিয়েছেন। তার এই ভালোবাসা ও দেশপ্রেমের মূল্য অপরিসীম। বাংলার মানুষ, প্রকৃতি, আকাশ বাতাস সব জায়গাতেই যেন তিনি বিরাজমান। প্রতিটি শিশুর অমলিন হাসিতেও তার অকৃত্রিম উপস্থিতি।
যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে, যিনি এদেশকে ভালোবেসে এত ত্যাগ তিতিক্ষা সহ্য করে তিনি সংগ্রাম করে গেছেন এবং এদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এদেশকে আজকে স্বাধীন করেছেন। তার এই অবদান কি ভোলার মতো? না, তার এই অবদান বাঙালি জাতি সারা জীবন মনে রাখবে এবং তার এই অকাল মৃত্যু বাঙালি জাতি কখনোই মেনে নিতে পারেনি এবং পারবে না। তাই তাকে আকাশে বাতাসে এই প্রকৃতির মাঝে তাকে সবসময় খুঁজে বেড়াচ্ছেন। এই কথাটি রুকনুজ্জামান খান মুজিব কবিতায় তুলে ধরেছেন। এবার আমরা বই থেকে সৃজনশীল পাঠ করব এবং সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য প্রথমত থাকে একটি উদ্দীপক এবং সেই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি সাধারণত বই থেকেই হয় এবং দ্বিতীয় প্রশ্নটিও তদ্রূপ, কিন্তু গ এবং ঘ নং প্রশ্নের উত্তর লিখতে হলে তোমাকে অবশ্যই এই উদ্দীপকের সাহায্য নিতে হবে এবং উদ্দীপকটি তোমার পঠিত পাঠ্য বইয়ের যে কোনো গদ্য বা পদ্য থেকে কোনো না কোনো ভাবে মিল বা অমিল পাওয়া যায়। চলো তাহলে আমরা দেখি উদ্দীপকটা আসলে কি। এখানে উদ্দীপকটি হচ্ছে, মধুমতি একটি অবহেলিত গ্রাম, জনসংখ্যা কম নয় তবুও শিক্ষার হার কম হওয়ায় এগুতে পারছে না গ্রামটি। রশিদ সাহেব গ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ হলেন, গ্রামটিকে একটি আদর্শ গ্রামে পরিণত করলেন। রশিদ সাহেব আজ নেই, তবুও মধুমতি গ্রামের প্রতিটি ঘর তাকে তার কীর্তির জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করছে। অর্থাৎ একটা গ্রাম, সে গ্রামটা হচ্ছে অবহেলিত, যেখানে এখনো শিক্ষার হার ওইভাবে পৌঁছায়নি, বিধায় সেখানের মানুষগুলো তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তো এই গ্রামটিকে এই অধিকার বঞ্চিত মানুষদের সচেতন করে তোলার লক্ষ্যে প্রথমত রশিদ সাহেব চিন্তা করলেন যে এখানে শিক্ষার হার বাড়াতে হবে, অর্থাৎ এই গ্রামবাসীদেরকে শিক্ষিত করতে হবে। এজন্য তিনি গ্রামবাসীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হলেন, মানে একত্রিত হলেন। পরবর্তীতে গ্রামটি একটি আদর্শ গ্রামেও পরিণত হল। যেমনি আমাদের দেশটি একটা সময় অন্ধকারে নিমজ্জিত ছিল, স্বাধীনতার উজ্জ্বল আলো দেখতে পায়নি এবং কোনো ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারেনি এই বাংলাদেশ, পরাধীন ছিল পাকিস্তানিদের কাছে। এখানে দেখো এই বাংলাদেশ এবং মধুমতি এই গ্রামটি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। পরবর্তীতে যখন আমাদের দেশ স্বাধীন হয়, এখন আমরা স্বাধীনভাবে আমাদের জীবিকা নির্বাহ করতে পারছি, আমাদের দেশের সম্পদকে আমরা নিজস্বভাবে উপভোগ করতে পারছি, তো একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। ঠিক তেমনি মধুমতি গ্রামটিও হয়েছে। এখন দেখি প্রশ্নগুলো আসলে কি। সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে, ক, কার মধুর হাসিতে বাঙালির মন ভরে ওঠে? খ হচ্ছে, মুজিব আয় ঘরে ফিরে আয়, এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। গ নং হচ্ছে, বর্ণিত ঘটনার সাথে মুজিব কবিতার ভাবগত দিক তুলে ধরো। মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা কথাটির সার্থকতা প্রমাণ করো। প্রথমেই রয়েছে জ্ঞানমূলক প্রশ্নের প্রশ্ন, তাই আমরা প্রথমে জানবো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর লেখার নিয়ম। এই প্রশ্ন উত্তর লেখার জন্য বরাদ্দ থাকবে 1 নম্বর, যেখানে থাকবে জ্ঞানমূলক দক্ষতা। টু দা পয়েন্টে এ উত্তর হবে, অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে, উত্তর এক লাইনে দিতে হবে। অনেকে আবার কি করে, একটি মাত্র ওয়ার্ড বা একটি মাত্র শব্দে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখে থাকে, কিন্তু সে ভালো হয় একটি লাইনের মাধ্যমে যদি প্রশ্নের উত্তরটি দেয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে, বানান ভুল করা যাবে না, তাহলে কোনো নম্বর পাওয়া যাবে না। জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত বই থেকে আসে, এই অংশের প্রশ্নের সাথে উদ্দীপকের সাথে সম্পর্ক থাকে না। শব্দার্থ, পাঠ পরিচিতি, কবি বা লেখক পরিচিতি ও পদ্য গদ্যাংশ থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে। কি, কে, কখন, কোথায়, কাকে, কয়টি, কোনটি ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে এই প্রশ্ন করা হয়। জ্ঞানমূলক প্রশ্নটি ছিল, কার মধুর হাসিতে বাঙালির মন ভরে ওঠে? তোমরা ঠিক এভাবে পরীক্ষার সময় খাতার মধ্যখান বরাবর ক নং লিখবে এবং উত্তরটি সুন্দরভাবে এক লাইনে লেখার চেষ্টা করবে। যেমন, শিশুর মধুর হাসিতে বাঙালির মন ভরে ওঠে। তারপর রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লেখার আগে চলো আমরা জেনে নেই অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লেখার নিয়ম কি। এই প্রশ্নের জন্য রয়েছে 2টি প্যারা, প্রথমত জ্ঞানমূলক দক্ষতা এবং দ্বিতীয়ত অনুধাবনমূলক। এই প্রশ্নের উত্তর করতে হলে 2টি প্যারায় লিখতে হবে, প্রথম অংশে থাকবে জ্ঞানমূলক ও দ্বিতীয় অংশ থাকবে অনুধাবনমূলক।
2 নং হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়ার সময় মূল বইয়ের সাথে প্রাসঙ্গিকতা বের করে লিখতে হবে। 3, অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত বইয়ের নির্ধারিত গদ্য বা পদ্য থেকে হয়। প্রশ্নটা কতটুকু বুঝলে বা অনুধাবন করতে পারলে, অর্থাৎ প্রশ্নটির মূল কথা বা তাৎপর্য কি তা দ্বিতীয় প্যারায় লিখতে হবে। সাধারণত 6 বা 7 লাইন বা আধা পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তরটি লিখে শেষ করবে। এখন মুজিব কবিতায় অনুধাবনমূলক প্রশ্ন ছিল, মুজিব আয় ঘরে ফিরে আয়। এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। চলো তাহলে দেখি কিভাবে এই প্রশ্ন উত্তরটি সুন্দর করে লেখা যায়। খ নম্বরটি লিখে সুন্দর করে তোমরা এই প্রশ্ন উত্তরটি লেখার চেষ্টা করবে। যেমন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকাল মৃত্যু বাঙালি জাতি মেনে নিতে পারেনি, তাই আজও শেখ মুজিবুরের ঘরে ফিরে আসার প্রত্যাশায় আলোচ্য উক্তিটি করেছেন। এটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞানমূলক অংশ। এবার আমরা অনুধাবনমূলক অংশটি দেখি কি লেখা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। এদেশকে, এদেশের মানুষকে তিনি ভালোবাসতেন বলেই তিনি সংগ্রাম করেছেন। অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে তিনি নেতৃত্ব দিয়েছেন এদেশকে স্বাধীন করার জন্য। কিন্তু তার অকাল মৃত্যু বাঙালি জাতির এক ভয়াবহ শোক সম্বলিত স্মৃতি, যা আজও কেউ মেনে নিতে পারেনি। তাই স্বাধীন বাঙালি জাতি আজও অপেক্ষা করে মুজিবের ঘরে ফিরে আসার। তাই তো স্বাধীন বাংলা ডাকে, মুজিব আয় ঘরে ফিরে আয়। এটা হচ্ছে তোমাদের অনুধাবনমূলক অংশ। প্রয়োগমূলক প্রশ্নের উত্তরটি লেখার পূর্বে চলো আমরা জেনে নিই প্রয়োগমূলক প্রশ্নোত্তর লেখার কি কি নিয়ম রয়েছে। এই প্রশ্ন উত্তর লেখার জন্য 3টি খণ্ড রয়েছে বা প্যারা রয়েছে। প্রথম অংশে জ্ঞানমূলক, দ্বিতীয় অংশে অনুধাবনমূলক এবং তৃতীয় অংশে প্রয়োগমূলক। এবং প্রত্যেকটি প্যারার জন্য বরাদ্দ রয়েছে 1 করে নম্বর, মোট 3 নম্বর। এই প্রশ্নের সমাধান 3টি প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় জ্ঞানমূলক উত্তর হবে। প্রয়োগমূলক প্রশ্নের জ্ঞানমূলক উত্তর করার সময় সাদৃশ্য বা বৈসাদৃশ্যগুলো নির্দিষ্ট করে লিখতে হবে। দ্বিতীয় প্যারায় মূল বইয়ের অংশ থেকে ব্যাখ্যা লিখবে। আর তৃতীয় প্যারায় উদ্দীপকের সাথে মূল বইয়ের প্রদত্ত বিষয়ের সাথে একটি সমন্বয় ঘটাবে। দেখি বইয়ের মধ্যে উল্লেখিত যে প্রশ্নটি রয়েছে সেটি কি। বর্ণিত ঘটনার সাথে মুজিব কবিতার ভাবগত দিক তুলে ধরো। তোমরা খাতার মধ্যখান বরাবর এভাবে গ নাম্বার লিখে প্রশ্নের উত্তরটি শুরু করবে। যেমন এই প্রশ্নের উত্তরের যে জ্ঞানমূলক অংশ রয়েছে সেখানে তোমরা এভাবে লিখতে পারো যে, অনুন্নত ও সুবিধা বঞ্চিত দেশ বা এলাকাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টাই হলো বর্ণিত ঘটনার সাথে মুজিব কবিতার ভাবগত দিক। অর্থাৎ বাংলাদেশও সুবিধা বঞ্চিত এবং অনুন্নত ছিল। আবার মধুমতি যে গ্রামটি রয়েছে সেই গ্রামটিও কিন্তু অনুন্নত এবং সুবিধা বঞ্চিত ছিল, কারণ সেখানের মানুষের শিক্ষার হার কম ছিল। তাহলে এই যে উদ্দীপক এবং প্রদত্ত যে কবিতাটি রয়েছে মুজিব, তার মধ্যে এই মিলটাই কিন্তু ভাবগত দিক থেকে ফুটে ওঠে, তাই না? এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক অংশ। ঠিক একটি প্যারায় একটি লাইনের মধ্যে জ্ঞানমূলক অংশ লেখার চেষ্টা করবে। এবং দ্বিতীয় প্যারাটি যে রয়েছে সেই প্যারাটি আমরা এভাবে লিখতে পারি। মুজিব কবিতায় রুকনুজ্জামান খান আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধুর উপস্থিতির কথা তুলে ধরেছেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক। এদেশ যখন পাকিস্তান সরকারের অত্যাচারে শোষিত, নির্যাতিত ও নিপীড়িত, তখন জাতির জনক বঙ্গবন্ধু এদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য স্বাধীনতার ঘোষণা করলেন। সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করলেন। তিনি নিজেও কারাগারে বন্দী থেকে অনেক জুলুম ও অত্যাচারের মুখোমুখি হলেন, তবুও তিনি হাল ছাড়েননি। এদেশকে মুক্ত করার সংকল্পে তিনি দৃঢ় ছিলেন। আর তার এই কীর্তি বাঙালি জাতি কখনো ভুলবে না। তাই তিনি স্মরণীয় ও বরণীয়। এটা হচ্ছে অনুধাবনমূলক অংশ। তার পরবর্তী প্যারায় আমরা চলে যাই। অপরদিকে উদ্দীপকের রশিদ সাহেব অবহেলিত মধুমতি গ্রামটিকে উন্নত করার জন্য ও আদর্শ গ্রাম হিসেবে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। এখন কিন্তু আমরা দেখো উদ্দীপকের বিশ্লেষণ করছি, পাশাপাশি সেই মুজিব কবিতার সাথে এর কি সমন্বয় রয়েছে বা কি মিল রয়েছে, অথবা এই প্রশ্নের সাথে সামগ্রিকভাবে কি নির্দেশ করছে আমরা তার বিশ্লেষণও সাথে সাথে করব। যেমন উদ্দীপকের যে রশিদ সাহেব ছিলেন তিনি কিন্তু এই অবহেলিত গ্রামটিকে আদর্শ গ্রামে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন।
এই গ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামবাসীদের ঐক্যবদ্ধ করলেন। রশিদ সাহেব আজ নেই, কিন্তু গ্রামের মানুষ আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন, যেমনটি শেখ মুজিবুর রহমানকে সমগ্র বাঙালি জাতি স্মরণ করেন। কেননা রশিদ সাহেব যেমন অবহেলিত মধুমতি গ্রামকে অবহেলা থেকে মুক্ত করেছেন, তেমনি শেখ মুজিবুর রহমানও একটি পরাধীন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। তোমরা এভাবে সমন্বয় ঘটাবে এই প্যারায়। এই প্যারাটি মূলত প্রয়োগমূলক অংশ। এরপরে আমরা চলে যাব উচ্চতর দক্ষতামূলক অংশে, এবং বরাবরের মতোই সেই অংশটি যাওয়ার পূর্বে চলো আমরা এই উচ্চতর দক্ষতামূলক অংশ কি করে লিখতে হবে তার নিয়মটা জেনে নেই। তোমরা সকলেই জানো, তারপর আরেকবার বলছি যে এই উচ্চতর দক্ষতামূলক অংশে মোট 4টি প্যারা থাকে। প্রথম প্যারায় থাকবে জ্ঞানমূলক দক্ষতা, দ্বিতীয় প্যারায় অনুধাবনমূলক দক্ষতা, এবং তৃতীয় অংশে থাকবে প্রয়োগমূলক দক্ষতা, এবং সর্বশেষ উচ্চতর দক্ষতা, যেই অংশটির সাথে তোমরা এই ঘ নং প্রশ্নের উত্তরের মধ্যে পরিচিত হতে পারবে। তো এই প্রশ্নের সমাধান 4টি প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় জ্ঞানমূলক উত্তর হবে, দ্বিতীয় প্যারায় মূল বইয়ের অংশ থেকে ব্যাখ্যা লিখবে। এখানে শিক্ষার্থীরা তোমরা মনে রাখো যে দ্বিতীয় প্যারায় কিন্তু মূল বইয়ের যে অংশটি রয়েছে সেটা বিশ্লেষণ করবে। তৃতীয় প্যারা হচ্ছে উদ্দীপকের সাথে মূল বইয়ের প্রদত্ত বিষয়ের সাথে সমন্বয় ঘটাবে, যেটা এর পূর্ববর্তী প্রয়োগমূলক অংশে তোমরা ঘটিয়েছ। চতুর্থ প্যারা হচ্ছে নিজস্ব মতামত লিখবে। সেখানে তোমার জ্ঞানের উচ্চতর দক্ষতার বহিঃপ্রকাশ ঘটবে, অর্থাৎ প্রাসঙ্গিকভাবে মূল্যায়ন করবে, যা নতুন কিছু সৃষ্টি করে জ্ঞানের উচ্চতর দক্ষতা যাচাই করবে। এবার আমরা ঘ নং প্রশ্নটিতে চলে যাব। ঘ নং প্রশ্নটি ছিল কি, মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা কথাটির সার্থকতা প্রকাশ করে। চলো তাহলে দেখি যে এই প্রশ্নের উত্তরটি কি করে লেখা যায়। এভাবে ঘ নং লিখে শুরু করবে যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাংলা হয়েছে স্বাধীন বাংলা, তেমনি অবহেলিত গ্রাম থেকে মধুমতি গ্রামটি হয়েছে একটি আদর্শ গ্রাম। এটি হচ্ছে আমাদের জ্ঞানমূলক অংশ। দেখো এই জ্ঞানমূলক অংশটির মধ্যে কিন্তু পুরো প্রশ্নের উত্তরটির মূল অংশটি নিহিত রয়েছে, এবং সেটি একটি মাত্র প্যারায় লিখতে হবে এবং একটি লাইনে। দ্বিতীয় প্যারাটিতে কি রয়েছে তাহলে আমরা তা দেখি। যেমন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার ইতিহাস দীর্ঘ 9 মাস। তারও আগে 1952 সালের ভাষা আন্দোলনের পর থেকে শুরু হয় বাংলার অধিকার আদায়ের পদচারণা। এই দীর্ঘ সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান ছিল অপরিসীম। তিনি তার বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছেন এদেশের মানুষের অধিকার নিয়ে। তার একক আহ্বানে একত্রিত হয়েছিল গোটা বাঙালি জাতি, ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতার রক্তিম লাল সূর্য। তাই বঙ্গবন্ধুর উপস্থিতি বাংলার প্রতিটি আনাচে কানাচে। বাংলার মানুষ, প্রকৃতি, শিশুর অমলিন হাসিতেও তার অকৃত্রিম উপস্থিতি রয়েছে। দেশ জাতির জন্যই তার আত্মত্যাগী তাকে অমরত্ব দিয়েছে। এখানে খেয়াল করো, আমরা বাংলার ইতিহাস সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে সামান্য একটু বর্ণনা দিয়েছি এজন্য যে তাকে কেন বাঙালি জাতি এখনো স্মরণ করছে তারই একটি প্রামাণ্য তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক অংশ। এবার আমরা পরবর্তী অংশে চলে যাব। যেমন উদ্দীপকে বর্ণিত মধুমতি গ্রামটি একটি অবহেলিত গ্রাম। জনসংখ্যার সিংহভাগ নিরক্ষর হওয়ায় গ্রামটি সামনের দিকে অগ্রসর হতে পারছে না। শিক্ষার অভাবে তারা প্রকাশ করতে পারছে না তাদের অধিকারের কথা। রশিদ সাহেব গ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ হলেন। নিজের নেতৃত্বে গ্রামটিকে একটি আদর্শ গ্রামে পরিণত করলেন। রশিদ সাহেব আজ নেই, কিন্তু মধুমতি গ্রামের প্রতিটি ঘর তাকে তার অবদানের জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করছে। এই অংশটি হচ্ছে আমাদের প্রয়োগমূলক অংশ, যেখানে উদ্দীপকের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। এবার আমরা আলোচনা করব চতুর্থ প্যারা নিয়ে। চতুর্থ প্যারা নিজস্ব মতামত দিতে হবে, অর্থাৎ এতক্ষণ যে প্রশ্নটি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা 3টি প্যারায় করা হলো সে সম্পর্কে তোমার নিজস্ব মতামত এখানে বিশ্লেষণ করতে হবে। যেমন এভাবে বলা যায় যে উপর্যুক্ত আলোচনা থেকে উদ্দীপক ও মুজিব কবিতার মূল সার্থকতা যেন একই। এখানে বিষয়বস্তুর মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক স্পষ্ট হয়ে ওঠে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, আর উদ্দীপকের মধুমতি গ্রামটি রশিদ সাহেবের নেতৃত্বে একটি আদর্শ গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা কথাটির সার্থকতা প্রমাণিত হয়েছে। এই অংশটি উচ্চতর দক্ষতামূলক অংশ। আশা করি তোমরা এতক্ষণ কিভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে হয় বুঝতে পেরেছো।
এবার আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় যে পর্ব রয়েছে সেটা হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, এর আগেও তোমরা এই ক্লাসটি করেছো। তারপরে বলি, তিনি এমন একজন মহীয়সী নারী যাকে যুগে যুগে সর্বকালের সর্ব সময়ের মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তার এই শ্রদ্ধা তার নিজস্ব অর্জন। তিনি অর্জন করেছেন মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করে। তিনি এমন একজন মহান ব্যক্তিত্ব এবং মহীয়সী নারী যিনি কখনো নিজের কথা ভেবে, নিজের দেশের কথা ভেবে বা নিজস্ব কিছু কথা ভেবে কাজ করেননি। তিনি কাজ করে গেছেন মানবতার জন্য। তাই যুগে যুগে কালে কালে প্রতিটি দেশ, প্রতিটি মানুষ তাকে চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিনি দেশ কালের সীমা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে তার কর্মকে পৌঁছে দিয়েছিলেন। তার প্রকৃত নাম কি আমরা চলো জেনে নিই। তার প্রকৃত নাম হচ্ছে অ্যাগনেস গোঞ্জা বোজাজিও। তার জন্ম 1910 খ্রিস্টাব্দে 26শে আগস্ট এবং তার জন্মস্থান হচ্ছে আলবেনিয়ার স্কপিয়েতে। তার পিতার নাম হচ্ছে নিকোলাস বোজাজিও এবং মায়ের নাম হলো ড্রানাফিল বার্নাই। তোমরা খুব সুন্দর করে এগুলো মুখস্থ করে ফেলবে। এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন 1957 সালের 5ই সেপ্টেম্বর এবং তিনি পুরস্কার লাভ করেন। সেই পুরস্কারটি ছিল নোবেল পুরস্কার। বলেছিলাম যে তার দেশ কালের সীমা ছাড়িয়ে তার কাজ এবং কীর্তি ছিল অনেক অনেক ঊর্ধ্বে, যার ফলশ্রুতিতে তিনি পেয়েছিলেন এই নোবেল পুরস্কার। এখন চলো তার কিছু কাজের আমরা বর্ণনা শুনি। কলকাতার অতি নোংরা বস্তিতে তিনি প্রথম খুললেন একটি স্কুল। সেখানে বেঞ্চ নেই, টেবিল নেই, কিচ্ছু নেই। মাটিতে দাগ কেটে তিনি শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। কত কষ্ট করেছেন, কিন্তু তার মুখে ছিল সবসময় অমলিন হাসি। তিনি শিশুদেরকে ভালোবাসতেন এবং মাতৃ স্নেহে তিনি তাদেরকে বুকে তুলে নিয়েছিলেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেছেন মানব সেবার সংঘ, মিশনারিজ অব চ্যারিটি। অসুস্থদের সেবার জন্য খুললেন এই চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে অবশ্য মানুষ সাহায্যের হাত অনেক বাড়িয়ে দিয়েছিলেন। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগতই বেড়ে চলল। তার সঙ্গে আরো অনেক নানও যোগ দিলেন। এরপর তিনি মৃত্যুমুখী অসহায় মানুষদের জন্য নির্মাণ করলেন একটি প্রতিষ্ঠান। 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে একটি সংগঠন তৈরি করলেন। কলকাতার ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস। অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যু দশা। মরণাপন্ন এইসব মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা। নির্মল হৃদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন। এই মহীয়সী নারী তিনি অনাথ শিশুদের জন্য একটি ভবন স্থাপন করলেন। সেই ভবনটি ছিল শিশু ভবন। সেখানে অসহায় দুস্থ এতিম বাচ্চাদের তিনি এনে চিকিৎসা, শিক্ষা সমস্ত কিছুর ব্যবস্থা করার জন্য এগিয়ে আসলেন। এছাড়াও তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী যে শিশুরা রয়েছে তাদের জন্য প্রতিষ্ঠা করলেন নবজীবন আবাস। তার কীর্তি যেমন মহান, তার চিন্তা ভাবনা ছিল তেমনি বিস্তৃত। তিনি ভাবতেন সবসময় অসহায়, দুস্থ, দারিদ্র মানুষদের নিয়ে। যেখানেই মানুষদের কষ্ট দুঃখ সেখানে ছুটে গিয়েছেন এই মাদার তেরেসা। তিনি ভারতের টিটাগড় নামক স্থানে নির্মাণ করলেন প্রেম নিবাস। সেখানে কুষ্ঠ রোগীদের তিনি সেবা এবং থাকার ব্যবস্থা করলেন। যে কুষ্ঠ রোগীদের কেউ ছোঁয়ার জন্য প্রস্তুত ছিলেন না, কারণ নিজেদের মাঝে এই রোগ ছড়িয়ে যাবেন। অথচ তিনি নিজ হাতে তাদেরকে সেবা করে সারিয়ে তোলার প্রাণপণ চেষ্টা করেছিলেন। তিনি সুদূর স্কয়াপিতে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু ভালোবাসা দেখিয়েছেন এদেশের প্রতি, এদেশের মানুষের প্রতি। এই বাংলাদেশের প্রতি মমতা এবং ভালোবাসা তাকে আমাদের কাছে কাছাকাছি নিয়ে এসেছে। তিনি বাঙালিদের পাশে দাঁড়ানোর জন্য তিনি কিন্তু বাংলা ভাষাও শিখেছেন। তিনি গাউন ছেড়ে শাড়ি পরা ধরেছেন। 1971 সালেও মুক্তিযুদ্ধের সময় দুর্গত মানুষের সেবায় তিনি কাজ করেছেন। 1972 সালে শুরু করেন মিশনারিজ অফ চ্যারিটি বাংলাদেশে। 1991 সালে ঘূর্ণিঝড়ের সময় তার
মানবতার হাত তিনি প্রসারিত করেছিলেন। 81 বছর বয়সেও তিনি ছুটে এসেছিলেন এই সময় বাংলাদেশে। তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষদের ত্রাণের কাজ করবেন। ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন এই মাদার তেরেসা। সেবা কাজে মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। ধর্মের ফরাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। এই মহিষী নারী সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। এবার আমরা বই থেকে যে সৃজনশীল রয়েছে সেই সৃজনশীলটি কি সে সম্পর্কে আমরা জানব। আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই, কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান। এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন। এতে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে। এবার চলো আমরা প্রশ্ন কি আছে তা দেখে নিই। সৃজনশীল প্রশ্নগুলো হলো, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি? খ নং রয়েছে, ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব, মাদার তেরেসা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। গ নং হচ্ছে, উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও। এবং ঘ নং রয়েছে যে আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে, এ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। এবার চলো আমরা দেখা যাক যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো কি করে লেখা যায়। প্রথমেই তোমরা তোমাদের পরীক্ষার খাতা যদি হয় সেখানে মধ্যখান বরাবর এভাবে ক নং লিখবে এবং শুরু করবে যে একটি মাত্র প্যারা এবং একটি মাত্র লাইনে। মনে আছে তো? উত্তরটি এভাবে যদি লেখা যায় যে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম হলো নবজীবন আবাস। তোমরা একটি লাইনের মধ্যে কোনো বানান ভুল না করে এই জ্ঞানমূলক প্রশ্ন উত্তরটি লিখবে। খ নং প্রশ্ন রয়েছে, ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব, মাদার তেরেসা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। উত্তরটি এভাবে হবে যে জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে মানবতার পরিচয় দিয়ে গোটা বিশ্বকে জয় করা সম্ভব। জ্ঞানমূলক অংশ যখন তোমরা লিখবে তখন এভাবে মূল কথাটা একটি মাত্র লাইনে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। এবং দ্বিতীয় প্যারাটি যে রয়েছে অনুধাবনমূলক অংশ, চলো বিষয়টি আমরা দেখি। মাদার তেরেসা মানব সেবায় অবদান স্বরূপ যে শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন তা অতুলনীয়। সুদূর আলবেনিয়ার বাসিন্দা হয়েও তিনি ভারতবর্ষে মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি তার ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করে গেছেন। মানব সেবায় জীবনের সবচেয়ে বড় ধর্ম। তিনি তার কর্মের মাধ্যমে তা প্রমাণ করেছেন। তাই বলা হয়েছে ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব। এভাবে অনুধাবনমূলক অংশটি তোমরা ব্যাখ্যা করতে পারো। এবং 3 নং যে প্রয়োগমূলক প্রশ্নটি রয়েছে তা হলো, উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও। এখন তোমাকে প্রয়োগমূলক যে অংশটি রয়েছে তা সুন্দর করে লিখতে হবে। প্রথমে যে জ্ঞানমূলক অংশটি রয়েছে সেই অংশটিতে তোমরা মূল কথাটি ফুটিয়ে তোলার চেষ্টা করবে। যেমন এভাবে লেখা যায় যে মানবতার মহানুভবতা বা মানব প্রেমে উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার মধ্যে ফুটে উঠেছে। তাই নয় কি? দুজনেই কিন্তু মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছে। তাই জ্ঞানমূলক অংশে আমরা এভাবে লিখতে পারি। দ্বিতীয় প্যারা যখন তোমরা লিখবে তখন তোমরা এভাবে লিখতে পারো যে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হলো মাদার তেরেসা। অল্প বয়সে তার ইচ্ছা জাগে মানুষের সেবা করার, তাই তিনি নানের প্রশিক্ষণ নেন। বাঙালিদের সেবা করার জন্য বাংলা ভাষা শেখেন, গাউন ছেড়ে শাড়ি পরেন, স্কুলের ছাত্রছাত্রীদের সেবা কাজে উৎসাহিত করেন, অবহেলিত বাচ্চাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এখানে তোমাকে বর্ণনা করে বোঝাতে হবে যে তিনি তার স্বার্থকে ত্যাগ করে তিনি তার বা দেশ হোক, জাতি হোক, যেখানেই হোক তিনি দুস্থ অসহায় মানুষ পেয়েছেন, তাদের জন্য তিনি এগিয়ে এসেছেন। তাই এই বর্ণনাটা এখানে জরুরি। যেমন অবহেলিত বাচ্চাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন, বেঞ্চ টেবিল না থাকায়ও তিনি মাটিতে দাগ কেটে গরিব শিশুদের পড়াশোনা করান, অনাথ শিশুদের থাকার ব্যবস্থা, মৃত্যুমুখী অসহায় মানুষদের চিকিৎসা সেবা করেছেন।
কুষ্ঠরোগী, প্রতিবন্ধী শিশু, গরিব, অসহায় মানুষদের জন্য তিনি কাজ করে গেছেন নিরলসভাবে। যেখানে দেখেছেন সমস্যা সেখানে তিনি নিঃস্বার্থভাবে ছুটে গিয়েছেন। এখানে তার কাজের বর্ণনার মাধ্যমে তোমার প্রশ্নের সাথে মিল রেখে তা সেই বর্ণনাগুলো করতে হবে। এটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক অংশ। তার পরবর্তী অংশ রয়েছে প্রয়োগমূলক অংশ। সেই প্রয়োগমূলক অংশে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে উদ্দীপক এবং পঠিত বিষয়ের যে অংশটির সাথে মিল রয়েছে তার সমন্বয় ঘটাবে। তো আমরা দেখি কিভাবে শুরু করা যায়। উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টার মানুষদের দুঃখ দুর্দশার কথা শুনে এগিয়ে আসেন। তার তেমন অর্থ সম্পদ না থাকলেও তিনি অন্যের উপকারে এগিয়ে আসেন ও তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন। হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া, পড়াশোনার খরচ বা মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য একটি ফান্ড তৈরি করেন। মোট কথা, মাদার তেরেসা ও আব্দুল মজিদ মাস্টার উভয়ই মানব সেবায় নিজেদের বিলিয়ে দিয়েছেন। তাদের ব্রত যেন একটাই, আর সেটা হলো মানব সেবা। এখানে লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু উদ্দীপকের বিশ্লেষণ করা হয়েছে এবং সাথে যে মাদার তেরেসা প্রবন্ধে যে অংশটির সাথে মিল রয়েছে সেটারও একটি প্রয়োগ ঘটানো হয়েছে। এর পরবর্তী প্রশ্নটি রয়েছে ঘ নং। ঘ নং এর প্রশ্নটি হলো, আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে। এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে দুজনেই কিন্তু মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেছেন, কাজ করে গিয়েছেন। কেউ মারামারি, হানাহানি বা অপ্রীতিকর কোনো ঘটনা তারা ঘটাননি তাদের জীবনে। নিশ্চয়ই আমাদের পাশাপাশি সকলের জীবন হয়ে উঠবে শান্তিময়, তাই না? এভাবে ঘ নং প্রশ্নের উত্তরটির জ্ঞানমূলক অংশে কি লেখা যায় বলতো? জ্ঞানমূলক অংশ যদি তোমরা এভাবে লেখো যে প্রত্যেকেই যদি নিঃস্বার্থভাবে অন্যের উপকারে এগিয়ে আসে তবেই তো বিশ্ববাসীর জীবন হয়ে উঠবে শান্তিময়, যেমনটি করেছেন আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসা। এভাবে জ্ঞানমূলক অংশটি প্রশ্নের সাথে মিল রেখে তোমরা লিখবে। দ্বিতীয় প্যারাটি রয়েছে, মাদার তেরেসা এমন এক নাম যিনি জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছু তোয়াক্কা না করে নিজের সেবা কর্ম সকলের মাঝে বিলিয়ে দিয়েছেন। তিনি এমন এক ভালোবাসার নাম যার জন্য গোটা বিশ্ববাসী হয়েছিল শান্তিময়। তিনি গরিব, দুঃখী, অবহেলিত মানুষের পাশে ছিলেন সারাটি জীবন। মাত্র 3টি শাড়ি ছিল তার পরিধেয়। মহান এই মহিয়সী নারী তার অর্জিত পুরস্কারের অর্থ বিলিয়ে দিয়েছিলেন গরিব দুঃখীদের মাঝে। তার জীবনের একমাত্র ব্রত ছিল কেবলমাত্র মানব সেবা। এই মহিয়সী নারী সম্পর্কে যতদূর বলা হয় ততদূরও যেন কম মনে হয়। এবং তৃতীয় অংশ তোমাদের নিশ্চয়ই মনে আছে, তৃতীয় অংশতে তোমরা প্রয়োগমূলক যে অংশটি রয়েছে সেখানে উদ্দীপকের বিশ্লেষণ করবে। তাহলে এভাবে লেখা যায় যে উদ্দীপকের মজিদ মাস্টারের টাকা পয়সা তেমন নেই, কিন্তু তিনি তবুও পরের উপকারে আনন্দ পান। এজন্য তিনি নিজের অর্থ অন্যের সাহায্য নিয়ে একটি ফান্ড তৈরি করেন যাতে গরিব দুঃখীদের সাহায্য করতে পারেন। অর্থহীন গরিব ছাত্রছাত্রীরা যেন বিনামূল্যে পড়াশোনা করতে পারে ও তাদের বিয়ের ব্যবস্থাও হয়। আসলে এই অংশটা তোমরা উদ্দীপক পড়ে সেখান থেকে নিজের ভাষায় বিশ্লেষণ করবে। এছাড়াও গরিব মানুষদের দাফন কাফনের ব্যবস্থাও তার ওই ফান্ডের মাধ্যমে করা হয়। তার এই মহান চেষ্টা তাকে সমুন্নত করেছে। এখন আমরা জানবো চতুর্থ অংশটি। চতুর্থ অংশটি তোমরা জানো উচ্চতর দক্ষতামূলক অংশ, যেখানে তোমাদের নিজস্ব মতামত থাকবে এবং এই পূর্ববর্তী 3টি প্যারা তুমি কি অনুধাবন করতে পারলে তারই একটি সমন্বয় ঘটিয়ে তোমার নিজস্ব মতামত এখানে বিশ্লেষণ করবে। যেমন এভাবে লেখা যায় কিনা দেখো, যে মাদার তেরেসা একজন মহিয়সী নারী, তার সেবার কাজের কোনো পরিধি ছিল না। যেখানে রোগ, দুঃখ, দারিদ্র, অসহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন মাদার তেরেসা। উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারও তেমনি। নিঃস্বার্থ এই মানুষগুলোকে অনুসরণ করলে মানব জীবন হয়ে উঠবে শান্তিময়। তার হানাহানি, মারামারি, দুঃখ, বেদনাময় জীবন থেকে মুক্ত হয়ে পৃথিবী হয়ে উঠবে এক স্বপ্নের পৃথিবী। এটা তোমার নিজস্ব মতামত, সেখানে তুমি আরো সুন্দর করে বিশ্লেষণ করতে পারো। এই অংশটিতে তোমার জ্ঞানের উচ্চতর দক্ষতার বহিঃপ্রকাশ ঘটবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হয়। আমরা আজকে 2টি বিষয় নিয়ে আলোচনা করলাম এবং 2টি বিষয়েই 2টি সৃজনশীল আমরা বিশ্লেষণ করব। এবার পাঠ যাচাই পর্ব। বরাবরের মতোই প্রশ্নের মাধ্যমে তোমাদের পাঠটি চলো যাচাই করে নেই। প্রথমে আমরা মুজিব কবিতাটি থেকে প্রশ্ন করব। যেমন বলো, চিরশিশুকে
নিশ্চয়ই তোমাদের মনে আছে চিরশিশু হচ্ছেন শেখ মুজিবুর রহমান। 2 নং প্রশ্ন হচ্ছে, কে ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়? খুবই চমৎকার ভাবে তোমরা উত্তর দিয়েছো, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। 3 নং প্রশ্ন তোমাদের জন্য, যে কার হাসি দেখে মনে হয় শেখ মুজিবুরের হাসি? উত্তর হবে ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবুরের হাসি। 4 নং হচ্ছে, মুজিব কবিতাটি কে লিখেছেন? নিশ্চয়ই তোমাদের মনে আছে মুজিব কবিতাটি লিখেছেন রুকনুজ্জামান খান। এবার পাঠ যাচাইয়ের দ্বিতীয় অংশ। মাদার তেরেসার প্রকৃত নাম কি? তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যাগনেস গোঞ্জা বোজাঝিও। 2 নং হচ্ছে, মাদার তেরেসার মোট কয়টি শাড়ি ছিল? মাদার তেরেসার মোট 3টি শাড়ি ছিল। তোমাদের উত্তর সঠিক হয়েছে। 3 নং হচ্ছে, মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা 1910 সালে জন্মগ্রহণ করেন। 4 নং হচ্ছে, মৃত্যুমুখী অসহায় মানুষদের জন্য তিনি কি প্রতিষ্ঠা করেছেন? উত্তর হবে নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন। 5 নং, মাদার তেরেসা কি পুরস্কার লাভ করেন? নিশ্চয়ই তোমাদের মনে আছে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এবার তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে মুজিব কবিতা থেকে 10টি ও মাদার তেরেসা থেকে 10টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখবে ও শিখবে। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।